দর্শক আপাতত দৃষ্টিতে দেখে মনে হবে যে এগুলো জংলি ফসল, পুরো মাঠে ভরে গেছে। আমরা তো এগুলো বুঝিও না, জানিও না, এবার খরচটা দেখে আমরা ফের মাথা খারাপ আমাদের। এটা খালি ওই শুনছি যে এটা বলে কিনুয়া আর এটা ঢেমসি। রাস্তা দিয়ে যতগুলো লোক যায়, যাওয়া আসা করে, সব খালি ছবি তুলে নিয়ে যায়। এটা খুব চমৎকার একটা সুপার ফুড, পুষ্টিকর খাদ্য। আমাদের এলাকায় নতুন আবাদ হচ্ছে, না খুব ভালো ফলন, দেখে খুব সুন্দর লাগছে গাছ। চাষিরা অনেক লাভবান হবে, দেশের জন্য অনেক ভূমিকা রাখবে। সবাই এটা আবাদ করতে পারে, লাভজনক ফসল এটা। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের আজকের এই প্রতিবেদন দেখছেন, সকলকে স্বাগত জানাচ্ছি। দর্শক, মাঠ পর্যায়ের একটি সফলতার গল্প আপনাদের জানাতে আমরা এই মুহূর্তে অবস্থান করছি আমাদের উত্তরাঞ্চলের সর্বশেষ জেলা ঠাকুরগাঁ জেলার হরিপুর উপজেলার খিরাইচণ্ডী গ্রামে। দর্শক, আমার আশেপাশের যে ফসলটি দেখতে পাচ্ছেন, বাতাসে দোলনা দিচ্ছে, এটি একটি উচ্চমূল্যের সুপারফুড, সেটি হচ্ছে কিনুয়া। এই কিনুয়া চাষ করতেছেন এই গ্রামের একজন উদ্যমী উদ্যোক্তা মামুনুর রশিদ, যিনি একটা সময় চাকরি পেশায় জড়িত ছিলেন। চাকরি জীবনে ধরাবাঁধা নিয়ম তাকে ভালো লাগেনি, সেটি ছেড়ে মাঠ পর্যায়ের এই উচ্চমূল্যের ফসল চাষাবাদে এসেছেন। প্রথমে অল্প পরিসরে চাষ করলেও বর্তমান তিনি বিস্তীর্ণ মাঠ জুড়ে এই সুপারফুড জাতীয় ফসল কিনুয়া চাষ করতেছেন। এর পাশাপাশি আরও কয়েকটি সুপারফুড জাতীয় ফসল চাষ হচ্ছে। পাশে আরেকটি ক্ষেত আমরা দেখতে পাচ্ছি, সেটি হচ্ছে ঢেমসি। সেটিও এক ধরনের সুপারফুড, যেটি বিলুপ্ত প্রায়। প্রাচীন আমল থেকে এই ধরনের সুপারফুড জাতীয় ফসলগুলো আমাদের দেশে চাষাবাদ হতো। সেটি আমাদের দেশের মানুষটা সময় খেত এবং স্বাস্থ্যের দিক থেকে তারা অনেকটা সুস্বাস্থ্যের অধিকারী ছিল। কিন্তু সময়ের সাথে সাথে জনসংখ্যার খাদ্য চাহিদা মেটাতে এই ধরনের ফসলগুলো বিলুপ্ত হয়ে যাচ্ছে, মাঠ পর্যায়ে অন্য ফসলগুলো চলে এসেছে। কিন্তু কিছু উদ্যোক্তা এখনও রয়েছে যারা এই ফসলগুলো চাষাবাদ করে নিজের ভাগ্যের পরিবর্তন ঘটানোর চেষ্টা করতেছেন। তেমনই উদ্যোক্তা মামুনুর রশিদ, যিনি এই কিনুয়া চাষ করে নিজের ভাগ্যের পরিবর্তন ঘটিয়েছেন। তিনি বলছেন, রবি মৌসুমের এই ফসলটি চাষাবাদ করলে সরিষা, আলু বা গম, ভুট্টা চাষাবাদ করে যে আয় করা সম্ভব, তার থেকে 3 গুণ বেশি লাভবান হওয়া সম্ভব হয় এই কিনুয়া চাষাবাদ করে। আমরা আজকে তার সাথে কথা বলবো এবং এই এলাকার কিছু কৃষকদের সাথে কথা বলবো, জানার চেষ্টা করবো তার এই উচ্চমূল্যের সুপারফুড কিনুয়া চাষ সম্পর্কে বিস্তারিত। আশা করছি যারা কৃষিতে নতুন কিছু করার চেষ্টা করতেছেন, চাষাবাদ করতেছেন, তাদের জন্য আজকের এই ভিডিওটি গুরুত্বপূর্ণ হবে। সেই সাথে যারা স্বাস্থ্য সচেতন ব্যক্তি রয়েছেন, স্বাস্থ্য নিয়ে একটু চিন্তা ভাবনা করেন, এই ধরনের উচ্চমূল্যের সুপারফুডগুলো খুঁজতেছেন, তাদের জন্য আজকের এই ভিডিওটি গুরুত্বপূর্ণ হবে। যার কারণে ভিডিওটি না টেনে পুরোটি দেখবেন। চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, শুরুতে আপনার সাথে একটু পরিচয় হতে চাই, আপনার একটু পরিচয়টা জানতে চাই। আমি মোহাম্মদ মামুনুর রশিদ, আমার বাসা ঠাকুরগাঁ জেলা হরিপুর থানার খিরাইচণ্ডী গ্রাম। আমি সাধারণত একজন কৃষি উদ্যোক্তা। রানী সিঙ্গেল থানায় কিছু জমি লিজ নিয়ে এগুলো উৎপাদন করছি এবার নতুন। বিস্তীর্ণ একটা মাঠ, আমার মনে হয় যে এলাকায় আড়ং সৃষ্টি করে ফেলছেন, ভিন্ন ধরনের একটি ফসল নিয়ে এসে। এই ধরনের ফসল চাষের উদ্যোগ কেন নিলেন এবং সচরাচর অনেক চাষিরা গম, ভুট্টা, ধান এগুলো চাষ করে, সেগুলো থেকে বেরিয়ে এসে এই ধরনের সুপারফুড চাষের দিকে আসলেন কেন? আসলে আমার ছোট কাল থেকে কৃষি কাজের উপরে আমার একটা ঝোঁক ছিল। প্রথমে আমি 1 একর জমিতে করছিলাম চিয়া সিড এবং সুপারফুড কিনুয়া নিয়ে। বর্তমানে কি কি ফসল করতেছেন? বর্তমানে আমি ব্ল্যাক রাইস, কিনুয়া, হুইট, ঢেমসি যেটা বলে, আলু, ভুট্টা, ধান এগুলোই। আর অন্য কোনো কিছু করা হয়? আর এটার পরিবর্তে আরো 3-4টা আইটেম নিয়ে কাজ করি। আপনার রাগি, যেটা মারুয়া বলে, এবং জোয়ার বাজরা, এগুলো নিয়ে আমি পাইকারি সেল দিই আপনার বিভিন্ন জায়গায়, এটা বাংলাদেশের মধ্যে। এই যে পর্যায়ক্রমে বাড়াচ্ছেন কেন? পর্যায়ক্রমে বাড়ার কারণ হচ্ছে এটা চাহিদাটাও বেশি, তো ওই চাহিদা বেশির কারণে আমাকে পার্টিগুলোকে ফের আপনার ঠিক রাখতে হচ্ছে। মানে পার্টিগুলোকে যদি আপনার পর্যাপ্ত পরিমাণে না দিতে পারি সারা বছর, তাহলে পার্টিগুলো আমার হাতছাড়া হয়ে যাবে। সেই কারণে আমাকে প্রতি বছর পর্যায়ক্রমে বাড়াতে হচ্ছে। বাংলাদেশে উচ্চমূল্যের ফসলগুলো চাষাবাদ করে অনেক উদ্যোক্তারাই, কিন্তু বাজারে বিক্রি করতে গেলেই বিড়ম্বনার সৃষ্টি হয়। সেক্ষেত্রে বাজারজাতকরণ ক্ষেত্রে আপনার কোনো সমস্যা হচ্ছে কিনা বা বিক্রিটা হচ্ছে কিভাবে? আমি 3 বছর থেকে এটা করতেছি, আমি প্রচার করিনি আর কি। এ পর্যন্ত আমি আলহামদুলিল্লাহ খুব সাকসেস। বিক্রির কোনো আমার ঘাটতি হয় না, বরঞ্চ আমাকে আরও লাগে, বাইরে থেকে আমাকে কিনে নিয়ে আসে, এগুলো সেল দিতে হয়। বাংলাদেশের যে সুপার শপগুলো আছে, মিনি এবং বড় সুপার শপগুলোতে, এই সুপার শপগুলোতে এটা পাওয়া যায়। এটা প্রচুর পরিমাণে সুপার শপগুলোতে আপনার চাহিদা আছে। আমাদের সাথে যোগাযোগ আছে, ওরা আমাদের নিকট থেকে ক্রয় করে নিয়ে চলে যায়। এখান থেকে আপনার ভোক্তাদের মাঝে ওরা ছড়িয়ে দেয়। গ্রাম অঞ্চলের থেকে আপনার শহরে এটা অনেক গুণ বেশি, কারণ গ্রাম অঞ্চলের মানুষ অত স্বাস্থ্য সচেতন না, আর শহরের মানুষ আপনার স্বাস্থ্য সচেতন বিষয়ে এরা অনেক এক্সপার্ট, তারা এগুলো খেয়ে থাকে। এই পেশা আসার আগে কি করতেন? এই পেশার আসার আগে আমি করতাম আপনার ওই
এই কৃষিকাজের পাশাপাশি আমি কোম্পানির কাজে জড়িত ছিলাম। এই কোম্পানির পাশাপাশি আমি এই কিনোয়ারও সন্ধান পেলাম, ওখান থেকেই আমার এটা উদ্ভাবন আর কি, চাকরি করার পাশাপাশি। তো চাকরি ছেড়ে দিলেন কেন? চাকরিতে স্বাধীনতা নাই, ব্যবসাতে স্বাধীনতা আছে, এই কারণে। মোটামুটি এখন আবাদের জমি কত বিঘা? এখানে আমার মোটামুটি 30 বিঘা আছে। 30 বিঘা? জি। এই 30 বিঘায় কোন ফসল কত বিঘা করে হচ্ছে? এখানে কিনোয়া যেটা এটার ফলন ভালো, এবার মোটামুটি 10 মণ আশা করতেছি পার বিঘায়। ঢেমসি যেটা এটা পার বিঘায় আপনার 5 থেকে 6 মণ, এগুলোই আর কি বর্তমানে। কেনুয়া কত বিঘা আছে? কেনুয়া মোটামুটি 25 বিঘার মতন আছে। আমি দুইটি কালার দেখতে পাচ্ছি। দুইটি, একটি হচ্ছে লাল, একটি হচ্ছে আপনার কালা। এটা হচ্ছে আপনার লাল, এটা হবে আপনার কালা। এটা কালো হবে? জি। আচ্ছা, এই লাল কালোর পার্থক্য কি কি? লাল কালোর পার্থক্য হচ্ছে এটাতে প্রচুর পরিমাণে ফাইবার আছে, ফাইবারে ভরপুর কালোটাতে। কেনুয়াটা আসলে কি, এটার গুণাগুণ কি এবং এটাকে কেন আমরা সুপারফুড বলতেছি, এসব বিষয়ে কেনুয়াতে প্রচুর পরিমাণে ফাইবার, ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ, আপনার জিঙ্ক, অ্যামাইনো অ্যাসিড, তারপরে ক্যালসিয়াম, ফসফরাস, এগুলো বিদ্যমান। ক্যান্সার প্রতিরোধক হিসেবে কাজ করে, আপনার হার্টের সমস্যা, উচ্চ কোলেস্টেরলের মাত্রাটাকে নিয়ন্ত্রণে রাখে। একবেলা সকালবেলা খেলে আপনার সারাদিন কোনো ক্ষুধা চাহিদা লাগে না। খাওয়ার পদ্ধতি কি? খাওয়ার পদ্ধতি আপনার কেউ বিরিয়ানি করে খেতে পারে, কেউ ভাতের সাথে মিক্স করে খেতে পারে, কেউ আপনার ওই ক্ষীর করে পাক করে খেতে পারে। চাষের দিকে আসি, এটা চাষ করার পদ্ধতি কি, কিভাবে চাষ করতে? এটা চাষ করার পদ্ধতি হচ্ছে জমিতে আমরা অন্যান্য সরিষা যেভাবে ফালাই সেভাবে আপনার সার কীটনাশক দিয়ে আপনার জমিতে আপনার রোপণ করে দিতে পারে, কেউ সারি সারি করে লাইন করে দিতে পারে। বছরে কোন সময় রোপণ করতে হয়? অক্টোবর এবং নভেম্বর মাসে এটা রোপণ করার সময়। রবি মৌসুমে। বিঘাতে কেমন বীজ লাগে? বীজের মান যদি ভালো হয় 300 গ্রাম থেকে 400 গ্রাম, 33%। কতদিন লাগে ফসলটা হতে? এটার আয়ুকাল মোটামুটি ধরেন 75 থেকে 80 দিন। এই আপনার এই ফসলটা এখন কতদিন বয়স? আমার এটা মোটামুটি আপনার 75 দিন চলতেছে। 75। কিছুদিন পরে হারভেস্ট হয়ে যাবে? মোটামুটি 10 দিন ধরে। হারভেস্ট হওয়ার পরে এই দানাটাকে কিভাবে প্রসেসিং করে? এটা আপনার যেভাবে আমরা সরিষা প্রসেসিং করি সেভাবেই। জমির বাড়িতে আমি কাটে ফেলাই দিলাম, এখানে শুকায় গেল, শুকায় নিয়ে যাওয়ার পরে আমি ওই মেশিনে দিয়ে মাড়াই করে নিলাম সরিষার মতন। মাড়াই করার পরে আপনার ওইটা ঝাড়ে নিতে হয়, ঝাড়ার পরে আপনার রোদ্রে শুকায় নিলে এটা রেখে দেওয়া যায় সারা বছর। বিঘাতে ফলন কেমন? বিঘায় এবার আশা করতেছি একটু বেশি হবে, কারণ এবার ফলনটা ভালো হয়েছে তো বুঝছেন। মোটামুটি 9-10 মণ আশা করছি আর কি বিঘা প্রতি। বিগত বছর কেমন পেয়েছেন? বিগত বছর আমি 7-8 মণ পর্যন্ত পেয়েছি। এবারে যদি 8 মণ করে বিঘাতে পাওয়া যায়, সেক্ষেত্রে আপনার 1 বিঘা জমিতে খরচটা কেমন হয়? বিঘা জমিতে সরিষা উৎপাদন করতে গেলে জমি লিজ নিয়ে আপনার ধরেন যে 20,000 টাকা খরচ হয়। আমার শ্যাম ওই একই অবস্থা, কিন্তু এখানে বেনিফিটটা ওখানে 3 ডবল বেশি। এটার বাজার মূল্য কেমন বর্তমানে? এটা আপনার প্রতি কেজি আমি বিক্রি করে থাকি এই লাল কালোটায় 800 টাকা করে কেজি, আর আপনার ওই যে সাদাটা দেখতেছেন আমি বিক্রি করে থাকি আপনার 300 টাকা করে কেজি। তো সেক্ষেত্রে 7-8 মণ হলে তো মোটামুটি একটা ভালো টাকা আসে এখান থেকে। জি, সম্পূর্ণ 80 দিনের ফসল একটা। এটার পরে আমি অন্য একটা ফসল করবো আর কি একই জমিতে। জি। আচ্ছা, আপনার এখানে ঢেমসি রয়েছে, আমরা সেটাও দেখবো। মামুন ভাই, এটা তো খুব সুন্দর একটা ঘ্রাণ দিচ্ছে। জি, এটার নাম হচ্ছে ঢেমসি, ইংরেজিতে বাকুইট নাম বলে। দর্শক, আমার কাছে মনে হয়েছিল যে এটা একটা জঙ্গলি ফসল হবে। এর সুন্দর ফুল, এখানে তো মধু চাষ করা যেতে পারে। জি জি। এটা কতটুকু করছেন? এটা আমার 2 বিঘা আছে। এটা কবে থেকে আবার চাষাবাদে যুক্ত করলেন? এটা ওই একই সময়ে আপনার নভেম্বর মাসে। এটা কি শুধু বীজ ফেলাই দিয়েছেন, আর পরে কিছু করতে হয়নি? এটা বীজ ফেলার পরে সেচ দিয়েছি, সেচ আপনার কীটনাশক এগুলো দেওয়া লাগে। এটার জীবনকাল কতদিন? এটা জীবনকাল মোটামুটি 110 দিন। কত মণ হয় বিঘাতে? এটা বিঘায় আপনার 5 থেকে 6 মণ আসে। সেক্ষেত্রে এটার বাজার মূল্য কেমন? এটা বাজার মূল্য ওটার থেকে খুব একটা খারাপ বলা যাবে না, এটা 500 টাকা করে কেজি। বাংলাদেশে আগে কি চাষ হতো? এ ঢেমসি প্রাচীন আমল থেকে আমাদের ঠাকুরগা পঞ্চগড়ে চাষ হতো, এখন বিলুপ্ত হয়ে গেছে, যার কারণে কেউ করে না। দেন আমি 2 বছর থেকে এটা করতেছি আর কি। সংগ্রহ করলেন কোথা থেকে? সংগ্রহ করছিলাম আমার ঢাকা এক বড় ভাইয়ের কাছ থেকে বীজ সংগ্রহ করছিলাম, ওইখান থেকেই এবার দিয়ে 2 বার চলছে আমার। চাষাবাদে কোনো জটিলতা আছে? সরিষার মতন একটা সরিষা যেভাবে করা লাগে সেও। পোকামাকড়ের জন্য কোনো স্প্রে না, দিতে হয়? পোকামাকড়ের জন্য কোনো স্প্রে লাগে না। এটা কি সব জমিতে করা সম্ভব? জি, সব জমিতে করা সম্ভব। এটাও যদি 5-6 মণ হয়, সেক্ষেত্রে অন্য অন্য ফসলের তুলনায় কতটা লাভজনক? এটা যদি 5-6 মণ হয় আপনার সরিষার থেকে ডাবল বেনিফিট আছে। এটা ডাবল আসবে। জি। চাষিরা এটা করতে চায় না কেন, আপনার বাস্তব অভিজ্ঞতা থেকে? সবারই তো অভিজ্ঞতা একমত না। কৃষক চায় যে আমি সরিষা করব বা আপনার ধান গম এগুলো করব, এগুলো উঠানোর পরে পরে আমার টাকার দরকার। আর এটা তো আপনার একবারে বিক্রি হচ্ছে না, এটা তো ধাপে ধাপে বিক্রি হচ্ছে। ওটা একটা ধৈর্যের বিষয় রয়েছে। জি। তো সেই ধৈর্যটা নিয়েই তো মাঠে এসেছেন। সেই ধৈর্য নিয়ে আমি 3 বছর এগোতে এগোতে একটু করে এগোচ্ছি আর। প্রায় 30 বিঘা করছেন, তাই না? জি। তো এখানে কেমন ইনভেস্ট হয়েছে? এখানে মোটামুটি আমার 5 লক্ষ টাকা ইনভেস্ট হয়েছে। এটা উঠে আসবে ইনশাল্লাহ?
এটা আশা করছি এটার থেকে ডাবল যেন বেনিফিট আছে এই বলে আমি এটা চাষ করেছি আর কি এবার। এই চাষ করেও তো ভালো থাকা সম্ভব, তাই না? জি। আমাদের দেশের তরুণ যুবকরা এই সেক্টরে আসতে পারে কিনা? আমাদের দেশের তরুণ যুবকরা হ্যাঁ অবশ্যই আসতে পারে, এটাতে লাভ আছে এখানে। যেমন আমাদের এখানে ধরেন প্রতিটা কৃষকেরই জমি আছে কম বেশি, কোনো কৃষকের যদি জমি না থাকে লিজ নিয়েও করতে পারে। আর কেউ যদি চাষ করতে চায় কিভাবে চাষ করতে পারে এবং আপনার সাথে যোগাযোগ করলে তাদের সহযোগিতা করার ইচ্ছা রয়েছে কিনা? ফসল করতে গেলে এটা জানার একটা বিষয় আছে, শিক্ষার একটা বিষয় আছে। কৃষি অফিসার এগুলো তো এরা এই বিষয়ে দক্ষ না। কোনো কৃষক ভাই যদি আমার নিকট থেকে করতে চায় আমি তাকে 100% আমি হেল্প করতে চাই। এলাকার কৃষকরা বা চাষিরা আপনার এই চাষ দেখে কতটা উদ্বুদ্ধ হচ্ছে? এলাকার কৃষক এবং চাষিরা যারাই দেখতেছে যে নিত্য নতুন ফসল আসে, মোবাইলে ছবি তুলে নিয়ে যাচ্ছে, আমাকে জিজ্ঞাসা যে এটা কী ফসল, আমরা আগামী দিনে এটাও করার জন্য উদ্বুদ্ধ হব, এটাতে লাভ কেমন আছে, সবাই আর কি আস্তে আস্তে আমাকে বলে আর কি, আগ্রহ প্রকাশ করতেছে। ভবিষ্যতে আপনার এই চাষটা বাড়বে না এইভাবে থাকবে? আশা করতেছি যে এটা সামনেবার আমি নিজেই বাড়াবো, কৃষক বাড়াক চা না বাড়াক আমি নিজেই বাড়াবো আরো। এটা বাড়ালে নিজে আরো কতটা লাভবান হতে পারবেন? এটা বাড়ালে নিজে আমাদের তো জমি লিজ নিয়ে করতে হয়, তো এটা আপনার বাড়ালে আমি সামনেবার দেখি ডাবল করার প্রত্যাশা আর কি করতেছি এখন থেকেই। তো সেক্ষেত্রে তো আর্থিকভাবে আরো ভালো লাভবান হবেন। জি। একটা সময় চাকরি করতেন, ধরাবাঁধা নিয়ম থেকে বেরিয়ে এসে নিজে এখন উদ্যোক্তা হয়েছেন, এতে নিজে কতটা ভালো আছেন? আগের থেকে বর্তমানে আলহামদুলিল্লাহ ভালোই। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, আমাদের মূল্যবান সময় দিলেন। আপনার এই চাষ আগামীতে আরো ভালো হোক এই আশাবাদ ব্যক্ত রেখে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।